সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, চেঞ্জ অফ ল্যান্ড ফর্মস, এই চ্যাপ্টার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। আজকে ইতিপূর্বে আমি ভি আকৃতির উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা এবং গিরিখাত নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয়ে থাকবে ক্যানিয়ন, মন্থকূপ বা বর্তুলাকার গর্ত এবং আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা সম্পর্কে আলোচনা। এবং এখানে আমি ক্যানিয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, মন্থকূপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবদ্ধ শৈলশিরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা আজ এটা আজ আমার পঞ্চম নম্বর ক্লাস এই অধ্যায়ে, নতুন অঙ্গিকে। এখানে দেখো আমার ছবি দেওয়া আছে, এমডি আকবর আলী। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসি যে ক্যানিয়ন বলতে আমরা কি বুঝি। ক্যানিয়ন শব্দটি স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে টিউব বা নল। তাহলে এখানে আমরা ক্যানিয়ন শব্দটা কোথা থেকে পেলাম? এটা স্পেনীয় ভাষা থেকে আসছে, যার অর্থে টিউব, যার বাংলা কথা হচ্ছে নল। শুষ্ক জলবায়ু যুক্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে নদীর প্রচন্ড নিম্নক্ষয়ের ফলে ইংরেজি আই আকৃতির গভীর ও সংকীর্ণ উপত্যকা সৃষ্টি হয়, তাকে ক্যানিয়ন বলে। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে উল্লেখ করতে হবে যে ক্যানিয়ন বলতে আমরা কি বুঝি। ক্যানিয়ন মানেই হচ্ছে আই আকৃতির উপত্যকা, এবং এটা সৃষ্টি হতে হবে কোথায়? শুষ্ক অঞ্চলে, বিশেষ করে মরু অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত কম হয়। এখানে নদীর নিম্নক্ষয়ের ফলে যে আই আকৃতির সংকীর্ণ উপত্যকা সৃষ্টি হয়, যে আই আকৃতির সংকীর্ণ নিম্ন উপত্যকা সৃষ্টি হয়, এটাই উপত্যকাকে সাধারণত কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। এই ক্যানিয়ন সৃষ্টির পিছনে যে কারণগুলো রয়েছে, সেটা হচ্ছে শুষ্ক জলবায়ু নদীর নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় কম হয়, অর্থাৎ শুষ্ক জলবায়ু অঞ্চলে হওয়ায় এখানে বৃষ্টিপাত কম হয় এবং নদীর এই যে পার্শ্বক্ষয় থেকে নিম্নক্ষয়টা বেশি হয়, অর্থাৎ নিম্নক্ষয় থেকে পার্শ্বক্ষয় কম হয়। বিপরীত ক্রমে নিম্নক্ষয় থেকে পার্শ্বক্ষয়টা কম হয়। দুদিকে কঠিন শিলাগাত্র থাকায় ব্যাপক নিম্নক্ষয় আয়কৃতি সৃষ্টি করে। এখানে আর একটা সত্য হচ্ছে যে উভয় পাশে নদীর যদি যে কঠিন শিলার গাত্র যদি থাকে, তাহলে এই শিলাগাত্র ক্ষয় না হয়ে নিম্নক্ষয়টা বেশি হয় এবং এই আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন সৃষ্টি হয়। তাহলে কিভাবে সৃষ্টি হয় এটা আমরা বুঝলাম। এবার এই যে ক্যানিয়ন, ক্যানিয়নের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। যেহেতু এখন অনেকটা সৃজনশীল প্রশ্ন তোমাদের হয়, এই জন্য এখানে বৈশিষ্ট্য, পার্থক্য, এগুলো কিভাবে সৃষ্টি হয় এগুলো দেওয়া থাকে। সেজন্য আমি একটু বিস্তারিত এভাবে আলোচনা করছি। তোমাদের বইয়ে হয়তো এরকম আলোচনাটা নাই। আহ এটাও আমার সংগৃহীত বিভিন্ন সোর্স থেকে, বিশেষ করে গুগল থেকে। বৈশিষ্ট্যটা কি পেলাম? মরু বা মরুপ্রায় অঞ্চলে গড়ে ওঠে এটা। শুষ্ক অঞ্চলেই গড়ে ওঠে, মরু বা মরুপ্রায় অঞ্চলে এটা গড়ে ওঠে। আকৃতিটা কেমন হয়? খুব সহজ কথা, ইংরেজি
আকৃতিটা ইংরেজি আই অক্ষরের মতো হয়। তারপরে এর দুদিকের যে পাহাড়টা থাকে, দুদিকের পাহাড়টা অনেকটা খাড়া হয়। আরো কি বলতে পারি, পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। তারপরে এর যে নদীর যে পাহাড়টা থাকে, এর যে পার্শ্ব অঞ্চল থাকে, তার কি থাকে, নদীর কঠিন পদার্থ থাকে। এগুলো আমরা বলতে পারি বৈশিষ্ট্য হিসাবে। আর যদি উদাহরণ হিসেবে আমরা আসি, সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলি মধ্যে একটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন, যা ইতিপূর্বেও আমরা বলেছি, যা কলোরাডো নদী দ্বারা কাটা হয়েছিল। যা কি হয়েছিল, কলোরাডো নদী দ্বারা কাটা হয়েছিল। এটি একটি 8,277 মাইল দীর্ঘ। এই সংখ্যাটা অবশ্য অনেক বইয়ে একটু ভিন্নতর আছে। এটি হচ্ছে 277 মাইল দীর্ঘ, 18 মাইল প্রশস্ত এবং 1 মাইল গভীর। ব্যাপক একটা ব্যাপার, যে চিন্তাই করা যায় না যে এরকম একটা ক্যানিয়ন যা আকৃতির, তার দীর্ঘটাই আছে 277 মাইল, আর প্রশস্ততাই হচ্ছে 18 মাইল, এবং গভীরতা হচ্ছে 1 মাইল। তাহলে আমরা এখানে কিছুটা আলোচনা করলাম। এবার এই যে গিরিখাত এবং গ্যানিয়ানের মধ্যে আমরা যদি পার্থক্য নির্ণয়ের চেষ্টা করি, সেখানে কিছু পার্থক্য দেখতে পারবো। গিরিখাত মূলত নদীর ঊর্ধ্বপ্রবাহ পার্বত্য প্রবাহের সৃষ্টি হয়, এটাও নদী প্রপাত অঞ্চল সৃষ্টি হয়। উচ্চ গতিতে নদীর কেবলমাত্র নিম্নক্ষয়ের ফলে ক্যানিয়ন সৃষ্টি হয়। আর্দ্র শুষ্ক উভয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। আর গিরিখাতটা হচ্ছে কি, আর্দ্র এবং শুষ্ক উভয় অঞ্চলে দেখা যায়, কিন্তু এই যে ক্যানিয়নটা কেবলমাত্র শুষ্ক পার্বত্য অঞ্চলে দেখা যায়। 3 নম্বরে যদি আসে, আকৃতি ইংরেজি ভি কিংবা আকৃতির মতো হয় গিরিখাতটা, কিন্তু আকৃতিটা ইংরেজি অক্ষরের এখানে হবে শুধু আই অক্ষরের মতো হয়। আই আকৃতি অক্ষরের মতো হয়। সব গিরিখাত ক্যানিয়ন নয়, সব গিরিখাতকে আমরা ক্যানিয়ন বলতে পারবো না, কিন্তু সব ক্যানিয়নই গিরিখাত। সব ক্যানিয়নই হচ্ছে গিরিখাত। আসলে এটা তো নির্ভর করে গিরিখাতের আকৃতির উপরে, সেটা ভি আকৃতির হোক, ইউ আকৃতির হোক, আয় আকৃতির হোক। যেমন গিরিখাতের উদাহরণে যদি আসি, যেমন পেরুর ক্যানন দা কলকা নদী গিরিখাত। আর ক্যানিয়নের উদাহরণ তো যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমরা আগেই আলোচনা করেছি আমেরিকার। তো যাই হোক, আমরা এখানে 5টা পার্থক্য দেখলাম। এবার আরেকটা বিষয় সম্পর্কে এখানে আসি, সেটা হচ্ছে মন্থকূপ, পট হোল, যার আরেকটা নাম হচ্ছে বর্তুলাকার গর্ত। কোনো কোনো বইয়ে বর্তুলাকার গর্ত লেখা আছে। এটা মন্থকূপ ভালো বাংলা, এবং পট হোল মূলত ইংরেজি কথাটা। অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর জলস্রোতের সাথে বাহিত শিলাখণ্ডগুলি ঘুরতে ঘুরতে নদীবক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে। এদেরকে মন্থকূপ বা পট হোল বলা হয়। অবঘর্ষ প্রক্রিয়ায় কি বলছে, নদীর জলস্রোতের সাথে বাহিত শিলাখণ্ডগুলি ঘুরতে ঘুরতে নদীবক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে, এদের মন্থকূপ বলে। যখন নদী খরস্রোতা থাকে, তখন যে কঠিন যে শিলাখণ্ডগুলা পানির সাথে বাহিত হয়, এগুলো ঘুরতে ঘুরতে কিন্তু প্রবাহিত হয়। প্রবাহিত হয়ে নদীর তলদেশে যে এই অবঘর্ষের কারণে, অবঘর্ষ প্রক্রিয়ায় যে ক্ষয় করে যে গর্তের সৃষ্টি করে, যে বর্তুলাকার গর্তের সৃষ্টি করে, সেটাই কিন্তু বর্তুলাকার গর্ত, বা সেটাই কিন্তু মন্থকূপ বা পট হোল। তাহলে আমরা পট হোল বা মন্থকূপ বলতে কি বুঝাই, সেটা একটু বোঝার চেষ্টা করলাম। এখানে অনেকগুলো চিত্র দেওয়া আছে পট হোলের। এবার আসো, এই পট হোলের উৎপত্তি কিভাবে হয় সেটা একটু জানার চেষ্টা করি। পট হোল বা এই যে মন্থকূপ কিভাবে উৎপত্তি লাভ করে। পার্বত্য প্রবাহে নদীখাতের তলদেশে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে নদীবাহিত
প্রস্তরগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় নদী খাতের তলদেশে অবিরাম সংঘর্ষের ফলে নদী বক্ষের কোমল শিলাকে অধিক ক্ষয় করে। ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে এইসব ক্ষুদ্রাকৃতির গর্তের মধ্যে ঘূর্ণির সৃষ্টি হয় এবং জলের সাথে থাকা শিলাখণ্ডগুলি এই সকল গর্তের মধ্যে ঘুরতে ঘুরতে গর্তকে ক্ষয় করে ক্রমশ গভীরতর করে তুলতে থাকে। এর ফলে একসময় গর্তের আকার বেড়ে হাড়ির মতো আকৃতিপ্রাপ্ত মন্থকূপ সৃষ্টি করে। এখানে স্পষ্ট একটা চিত্র দেওয়া আছে। আসলে এটা তো একটা গিরিখাত, নদী খাত। এটা হয়েছে কি যে এই যে এটা দেখানো হয়েছে যে এটা একটা শিলাখণ্ড, কঠিন পাথরখণ্ড বা শিলাখণ্ড। নদীর জল প্রবাহে এটা ঘুরতে ঘুরতে এখানে নদীর তলদেশে এসে কি হলো, এখানে লাগলো, লাগলে এখানে ঘুরতে থাকলো। এর ভিতরে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যে কূপ সৃষ্টি করতেছে এবং এটা দেখো, এটা ঘুরতে ঘুরতে আবার উপরে উঠে চলে যাচ্ছে এবং ফলে কি হচ্ছে, নদীর তলদেশে এই হাড়ির মতো অনেকটা একটা কূপের সৃষ্টি হচ্ছে। এই কূপগুলোই মূলত মন্থকূপ। এইরকম অসংখ্য মন্থকূপ আসলে নদীর তলদেশে এই অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়ে থাকে। আমরা তো ঘর্ষণ, কর্ষণ, তারপরে পানি প্রবাহ, এইগুলো নদীর যে প্রবাহ, যে ক্ষয় প্রক্রিয়া আছে সেগুলো আমরা দেখেছি। তো যাই হোক, এরপরে একটু আসি। এখানে আমরা মন্থকূপের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মন্থকূপের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে আমরা দেখি যে 1 নম্বর কি হয়, মন্থকূপ মূলত খরস্রোতা নদীর উচ্চ প্রবাহে পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। এটা তো সবই পার্বত্য অঞ্চলের ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ। এগুলো নদী খাতকে আরো গভীর করে তোলে। এই যে একে নদী খাতকে আরো গভীর করে তোলে। এদের পরিধি কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত হতে পারে। এরা মূলত নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। মন্থকূপের আকৃতি ও সংখ্যা নির্ভর করে নদীর জল স্রোতের বেগ, বাহিত শিলাখণ্ডের আকৃতি, আহ নদী খাত গঠনকারী শিলার প্রকৃতি প্রভৃতির উপর। তাহলে আমরা এখানে নদীর মন্থকূপের কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম। আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এরপরে আছে, মন্থকূপ দেখতে সাধারণত অনেকটা বর্তুলাকার বা প্রায় গোলাকার হয়। একসাথে অনেক পটহোল গড়ে উঠলে তাকে পটহোল কলোনি বলা হয়। ঝাড়খণ্ডে সরাইকেল্লার কাছে সরকারি নদী বক্ষে অসংখ্য মন্থকূপ বর্তমান। এখানে সে মন্থকূপের একটা চিত্র দেওয়া আছে। অসংখ্য অনেকগুলো মন্থকূপ সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আরেকটা জিনিস আছে আমরা এখানে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা, ইন্টারলকিং স্পার যাকে বলা হয়, ইন্টারলকিং স্পার। আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহ পথে কঠিন শিলাসমূহ বাধার সৃষ্টি করলে নদী একে বেঁকে চলতে শুরু করে। এর ফলে নদীর একটি পাড় অপর পাড়কে আড়াল করে রাখে। ফলে নদীর গতিপথ সোজাসুজি বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না। দূর থেকে মনে হয় যেন শৈলশিরাগুলি আবদ্ধ বা শৃঙ্খলিত অবস্থায় রয়েছে। যে কারণে এদের আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা, ইংরাজিতে ইন্টারলকিং স্পার বলা হয়। এখানে দেখো, একটা খরস্রোতা নদী পার্বত্য অঞ্চলে যখন প্রবাহিত হয়, তার কি হয়, যদি এখানে এই নদীটা এদিক থেকে আসছে, এসে এখানে পথিমধ্যে কি বললো, এখানে আসছে আহ এখানে আসছে কি, এখানে হচ্ছে নদীর যে খাতটা আছে, যে নদীর যে পালটা আছে, এটা যদি কঠিন শিলাখণ্ড থাকে তাহলে এগুলোকে ক্ষয় করতে পারে না। তখন এই নদীর গতিপথটা আসলে বেঁকে যায়। এখানে আবার যদি নদীর কঠিন পদার্থ থাকে, এই কঠিন পদার্থ বাধাপ্রাপ্ত হয়ে নদী আবার এদিকে মোড় নেয়।
আবার এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার বেঁকে এদিকে মোড় নেয়। এখন আমরা যদি এই জায়গায় কেউ দাঁড়িয়ে থাকি, তাহলে এই নদীর গতিপথটা কিন্তু আমরা নদীর পরবর্তী পিছনে যে নদীটা রয়েছে, যে নদীর থেকে এই নদীটা যে পিছন থেকে উৎপত্তি লাভ করেছে, এটা আর দেখা যায় না। এটা এই পাহাড়গুলো এই নদীর আহ ইয়েগুলো কি করে, পাহাড়গুলো অপর পাহাড়কে আসলে আড়াল করে রাখছে। আমরা ওই নদীটা আর দেখতে পাচ্ছি না। এই যে সেই জন্য আসলে এই নদীটাকে এই শৈলশিরা কি করছে, যে এটাকে আবদ্ধ করে রাখছে। আবদ্ধ করে রাখছে এই জন্য একে আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা বলা হয়। এই ভূমিরূপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে আমরা হিমালয় মন্দাকিনী নদীর গতিপথে এরকম অসংখ্য আবদ্ধ শৈলশিরার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। বৈশিষ্ট্যটা হচ্ছে, এগুলো নদীর উচ্চ প্রবাহে পার্বত্য অঞ্চলে দেখা যায়, সবই তো ক্ষয় প্রাপ্ত হয়ে হয়। এগুলো নদীর ক্ষয়কার্যজনিত ভূমিরূপ। এরা নদী প্রবাহের দৃশ্যমানতাকে দূর থেকে আড়াল করে রাখে। এখানে দেখো আরো একটা স্পষ্ট চিত্র আছে। এই একটা নদী এখান থেকে উৎপত্তি লাভ করছে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে এখানে বাধাপ্রাপ্ত হয়ে গতির পথ পরিবর্তন হয়েছে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে নদী গতিপথ পরিবর্তন হয়েছে, নদী আঁকা বাঁকা পথে চলতে আছে। আমরা এখান থেকে দেখছি যে একটা পাহাড় আর একটা পাহাড়কে আড়াল করে রাখছে, একটা পাহাড় আর একটা পাহাড়কে এই নদীকে আবদ্ধ করে রাখছে। আমরা পিছনের নদীটাকে আর দেখতে পাচ্ছি না। এই ধরনের ভূমিরূপই মূলত আবদ্ধ শৈলশিরা বা ইন্টারলকিং স্পার বলা হয়। তাহলে এইটা স্পষ্ট আমরা বুঝতে পারলাম ইন্টারলকিং স্পার্সটা কি। যাই হোক, আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।